যে জগৎ আমাদের মানব চোখের অন্তরালে থাকে, যাকে আমাদের স্থূল ইন্দ্রিয় দ্বারা অনুধাবন করা যায় না, তার কল্পনা আমরা বেশি করে থাকি। আর এই কল্পনার জগৎ যখন আমাদের সামনে তার বাস্তব উপস্থিতির প্রমাণ রেখে যায়, তখন আমরা আমাদের যুক্তি দিয়ে তাকে ব্যাখ্যা করতে পারি না। আর তখনই সৃষ্টি হয় অবাস্তবিকতার। মানুষের সেই দেখা না দেখা কল্পনার জগৎকে আরও প্রসারিত করে তুলে ধরাই আমাদের এক প্রচেষ্টা। এই গল্পের ছত্রে ছত্রে আছে এক রহস্য ও গা ছমছম করা অনুভূতি। একজন পাঠকেরও মনের সেই না দেখা কল্পনার জগতের জানালাকে খুলতে সমর্থ হয় আজকের এই গল্প, তাহলেই আমাদের উপস্থাপনা সার্থক বলে মনে করব। এই রকমই একটি গল্প নিয়ে আজ আমরা হাজির হয়েছি আপনাদের কাছে, যার নাম চিলাপাতা জঙ্গলের বিভীষিকা। নিশিকান্তর ঘুমন্ত শরীরটা আচমকা গাড়ির গতিজাঢ্য থেকে স্থিতিজাঢ্যে সহ্য করতে পারল না। শরীরটা সামনের দিকে এগিয়ে গিয়ে গাড়ির সামনের অংশে আঘাত করল। কয়েক মুহূর্ত চোখে অন্ধকার দেখায় নিশিকান্ত বোঝার চেষ্টা করল ঠিক কি হয়েছিল। গভীর জঙ্গলের মধ্যে থেমে গেছে তাঁদের গাড়ি। চারিদিক নিকষ কালো অন্ধকার, ঝিঁঝি পোকার ডাক। আর রোমাঞ্চকর এই গল্পের স্রোতে নিজেকে ভাসিয়ে দিতে থাকুন, আর সঙ্গে শুনতে থাকুন চিলাপাতা জঙ্গলের বিভীষিকা। গল্পটি নেওয়া হয়েছে পালক পাবলিশার্স থেকে প্রকাশিত ডক্টর অভিজিৎ দের লেখা অবাস্তবিক সেরা 10 বই থেকে। নদিয়া জেলার চান্দুরিয়ায় লেখক অভিজিৎ দের জন্ম। বর্তমান নিবাস কলকাতার আলমবাজারের রামচন্দ্র বাগচি লেনে। DN দে হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে চিকিৎসাবিদ্যায় স্নাতক এবং পরবর্তীকালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে DN দে হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের সহকারী অধ্যাপক। তিনি একাধারে কল্পকাহিনী, ছোট গল্পকার ও গোয়েন্দা কাহিনীকার। শুরু হচ্ছে চিলাপাতা জঙ্গলের বিভীষিকা। বর্ষার মিষ্টি জল যেমন শুকিয়ে ধূসর হয়ে যাওয়া বনানীর বুকে প্রাণের সঞ্চার করে, তেমনি এই শ্রাবণ মাসেই জঙ্গল অদ্ভুত এক মায়াবী রূপ ধারণ করে। সন্ধে গড়িয়ে যখন রাত নেমে আসে, যখন ঝিঁঝি পোকার ডাক এক আবহ সঙ্গীতের মতো নিবিড় অন্ধকারকে আরও গাঢ় ও ভয়াবহ করে তোলে, আর তখন সেই জঙ্গল হয়ে ওঠে বিভিন্ন অপার্থিব ঘটনার এক বিচিত্র পটভূমি। এইরকমই এক বর্ষার বিকেলে নিশিকান্ত চলেছে জলদাপাড়া ন্যাশনাল পার্কের ভেতর দিয়ে ফরেস্ট ডিপার্টমেন্টের গাড়ি করে। গাড়ির চালক শ্যামলাল বহুকালের চাকুরে। অবসরের আগে শেষ কয়েক বছর তার নিজের জেলা আলিপুরদুয়ারে পোস্টিং। নিশিকান্ত এই জঙ্গলের ফরেস্ট অফিসার। সদ্য চাকরি পেয়ে এটাই তার প্রথম কর্মস্থল। একটা জরুরি কাজে তাকে একবার আলিপুরদুয়ার সদরে যেতে হয়েছিল। কাজ ছেড়ে এখন সে ফিরছে তার বাংলোতে। বর্ষাকাল, আর আকাশও মেঘলা থাকায় সন্ধেটা যেন একটু দ্রুত নেমে গেল। চিলাপাতা ফরেস্ট রেঞ্জ পার হয়েই তবে বন দপ্তরের বাংলো। দুপুরে খাবারের পর আর কোথাও সেরকম একটা তারা দাঁড়ায়নি। শ্যামলাল মাঝে শুধু একবার বলেছিল, স্যার একটু চা হলে মন্দ হতো না। সেই ছোট্ট একটা চায়ের দোকান থেকে এক কাপ চা খাওয়া ছাড়া আর দাঁড়াতে হয়নি। ভেবেছিল সন্ধ্যার আগেই তারা দুজন বাংলোতে ফিরে আসবে। গাড়ির একঘেয়েমি ইঞ্জিনের আওয়াজ আর সারাদিনের ক্লান্তিতে কখন যেন নিশিকান্তের চোখ জুড়ে এসেছে। হঠাৎ একটা মস্ত ঝাঁকুনি দিয়ে গাড়িটা থেমে গেল। শরীরটা সামনের দিকে এগিয়ে গিয়ে গাড়ির সামনের অংশে আঘাত করল। কয়েক মুহূর্ত চোখে অন্ধকার দেখায় নিশিকান্ত বোঝার চেষ্টা করলো ঠিক কি হয়েছিল। চোখের চাহনি দেখে প্রশ্ন করার আগেই শ্যামলাল বলে উঠল,
স্যার, আমার কোনো দোষ নেই, গাড়ি আপনা থেকেই থেমে গেছে। নিশিকান্ত বেশ অবাক হলো, মনে ভাবল, এরকমটা তো হওয়ার কথা নয়। বন দপ্তর সদ্য নতুন গাড়ি দিয়েছে তাকে, ট্যাঙ্কে তেলও ভর্তি, আর ইঞ্জিন ইতিমধ্যেই একবার সার্ভিসিং করানো হয়েছে। তাহলে এভাবে হঠাৎ বিগড়ে যাওয়ার কি মানে? জায়গাটা যদিও চেনা, ইস, আর মাত্র ঘণ্টাখানেক যেতে পারলেই তার বন দপ্তরের বাংলোটা। কিন্তু অন্ধকার হতেও খুব বেশি সময় লাগবে না। না না, বুদ্ধিমানের কাজ হবে অন্য কোনো গাড়ির জন্য অপেক্ষা করা, আর সাথে সাথে বাংলোতে একটা ফোন করে দেওয়া যে তাদের আসতে একটু দেরি হবে। যেমন ভাবা সেই মতো কাজ। কিছু কাঠ পাতা জোগাড় করে গাড়ির পাশেই আগুন জ্বালিয়ে চলল অপেক্ষা। পশ্চিম আকাশের রক্তিম আভা মিলিয়ে যেতে বেশি সময় লাগলো না। শ্রাবণ মাসে এমনিতেই সকাল থেকে আকাশের মুখ ভার, যেদিকে তাকানো যায় শুধুই কালো নিকষ অন্ধকার। এমনিতে নিশিকান্ত ও শ্যামলাল কেউই সে অর্থে ভীতু নয়, তবুও নিশিকান্তর মনটা কেমন যেন একটু ভারী হয়ে উঠল যখন বেশ কিছুক্ষণ অপেক্ষার পরেও সেই রাস্তা দিয়ে কোনো গাড়ির দেখা পাওয়া গেল না। শুকনো কাঠ দিয়ে যে 4 জায়গাতে শ্যামলাল আগুন জ্বালিয়েছিল তার মধ্যে একটি প্রায় নিভে গেছে বললেই চলে। মোবাইলের টাওয়ারও অনেকক্ষণ তার দেহ রেখেছে, যা এখানে খুবই স্বাভাবিক ঘটনা। ঘড়ির কাঁটা সন্ধে গড়িয়ে মাঝরাতের দিকে এগিয়ে চলল, কিন্তু কোনো জনমানুষ বা গাড়ির বিন্দুমাত্র দেখা পাওয়া গেল না। এরই মধ্যে বার কয়েক শ্যামলাল তার হাতে থাকা ছোট্ট টর্চ লাইট চালিয়ে রাস্তার পাশ থেকে কাঠ সংগ্রহ করে প্রায় নিভে যাওয়া আগুনকে আবার জ্বালিয়ে তুলেছে। খিদের তাড়নায় ঘন ঘন জল খেয়েছে। গাড়িতে থাকা ফাঁকা বোতলগুলোর দিকে তাকিয়ে যেন খিদেটা আবার জেগে উঠল। শ্যামলাল বয়সে বড়, অভিজ্ঞতাতেও। নিশিকান্তের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, স্যার, খুব খিদে পেয়েছে। প্রশ্নটা অবান্তর লাগছিল নিশিকান্তের কাছে। সেই দুপুরে তারা দুজন একসাথে মধ্যাহ্নভোজ সেরে রওনা দিয়েছিল। এত রাত পর্যন্ত শুধু জল ছাড়া কিছুই খায়নি। তারপর এই প্রশ্ন, কি উত্তর দেবে? হাসবে না রাগ করবে বুঝতে না পেরে তাচ্ছিল্যের ভঙ্গিতেই বলল, খাওয়া দাওয়া পরে দেখা যাবে, সমস্যার সমাধান কি করে সম্ভব সেটা ভাবো শ্যামলাল। এই বলে নিশিকান্ত চুপ করে গেল। শ্যামলালকে কিছু বুঝতে না দিয়েই সে চুপ করে গাড়ির ভেতর বসে রইল। চোখে সবে ঘুম ঘুম ভাব এসে পাড়ি জমাতে শুরু করেছে। স্যার, স্যার! পাতা দুটো ভারী হয়ে আসছে। হঠাৎ শ্যামলালের ডাকে নিশিকান্ত ধড়ফড় করে উঠে বসল। আচমকা এহেন ডাকে তার ঘুম পালিয়ে গেলই, তার সঙ্গে নিয়ে গেল খিদে ও তৃষ্ণাকেও। তাকিয়ে দেখে চোখ বিস্ফারিত মুখে একটা আতঙ্কের ছাপ, ঘর্মাক্ত শরীর, চোখ মুখ কপাল বেয়ে ঘামের ফোঁটা ফোঁটা জলকণা। শ্যামলালকে কি হয়েছে তা জিজ্ঞেস করার আগেই নিশিকান্তর কানে এলো একটা কোলাহল। দলবদ্ধভাবে কিছু লোক রেড়ে করে রাস্তার বাঁদিকে ঘন অন্ধকার জঙ্গল থেকে যেন এদিকেই তেড়ে আসছে। এটা কোনো আর্তনাদ নয়, প্রাণে ভয় ধরিয়ে দেওয়া হুঙ্কার। স্যার, মনে হচ্ছে ডাকাতি দিকেই আসছে। কথাটা যে শ্যামলাল সম্পূর্ণ ভুল বলেছে তা নয়, কিন্তু এ রাস্তায় ডাকাতি হয় দিনের বেলা, কারণ দিনের বেলাতেই টুরিস্ট ও অন্যান্যরা এ রাস্তায় বেশি চলাচল করে। রাতে সেভাবে গাড়ি যায় না, তাই রাতে ডাকাত আসার সম্ভাবনা খুবই কম। কিন্তু চিৎকার শুনে সে সন্দেহ একেবারে উড়িয়ে দেওয়া যায় না। ভালো করে শুনে ও দেখে নিশিকান্ত তাই বোঝার চেষ্টা করলো আসল ব্যাপারটা কি। শ্যামলালকে প্রথমে শান্ত করার চেষ্টা করলো গাড়ি থেকে নেমে এসে। ঠিক আছে শ্যামলাল, শান্ত থাকো, ভয় করো না। সে দেখল যেদিক থেকে আওয়াজটা আসছে সেদিকে জঙ্গলের পেছন দিকের আকাশে একটা হলদেটে লাল আভা ছড়িয়ে পড়েছে। বোঝা যায় সে জঙ্গলে ওদিকটাতে কারা যেন আগুন জ্বালিয়েছে। এবার নিশিকান্তও একটু ঘাবড়ে গেল। ফলাফল কি হতে পারে তা তার জানা। যদি সত্যিই এরা ডাকাত দল হয়, তাই প্রাণ বাঁচাতে
নিশিকান্ত ও শ্যামলাল রাস্তার অপর দিকে জঙ্গলের মধ্যে দৌড়তে শুরু করল। হাতে শুধু মোবাইল ও একটা টর্চের আলো। ডাকাত দলের হাতে বেঘরে মরার চেয়ে এই গভীর জঙ্গলের মধ্যে আশ্রয় নেওয়া ঢের ভালো। কারণ এক তো এই জঙ্গল তার অচেনা, আর দ্বিতীয়ত প্রাণীরা হিংস্র হলেও তাদের লোভ মানুষের থেকে কম। তারা শুধু খাদ্যের জন্য শিকার করে। জঙ্গলের ভেতর কতদূর দৌড়াচ্ছে তার খেয়াল নেই কারো। ঝোপঝাড় কাঁটা গুল্ম জাতীয় জঙ্গল পার হওয়ার পর সে হঠাৎ থেমে গেল। শ্যামলাল কারণ জিজ্ঞাসা করায় সে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল, সব ইন্দ্রিয় সজাগ করে। না, সে কোনো ভুল করেনি। এখন আর কোনো আওয়াজই শোনা যাচ্ছে না। হঠাৎ সে পেছন ফিরে তাকালো। বেশ কয়েকবার টর্চের আলো বন্ধ করে অন্ধকার আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে নিশিকান্ত। তারপর শ্যামলালকে উদ্দেশ্য করে বলে, এই জায়গাটা কি আপনার চেনা? এটা আমাদের জঙ্গলের কোন মৌজার মধ্যে পড়ছে কিছু বলতে পারবেন? হঠাৎ এরকম প্রশ্ন শুনে শ্যামলাল কিঞ্চিত ঘাবড়েই গেল। চাকুরি জীবনে তার অভিজ্ঞতা নিশিকান্তর তুলনায় বেশি হলেও সে জানে বুদ্ধি, বিবেচনা ও জঙ্গল সম্বন্ধে নিশিকান্তর ধারণা শ্যামলালের থেকে ঢের বেশি। সে ভাঙা ভাঙা গলায় অস্ফুট স্বরে বলে উঠল, না স্যার, না, দৌড়ে অনেকটাই দূরে এসে গেছি, ঠিক ঠাউর করতে পারছি না। এরপর নিশিকান্ত যা বলল তাতে শ্যামলালেরও চোখ বিস্ফারিত হয় আর হৃদযন্ত্রের গতিবেগ চরমে পৌঁছায়। আসলে এই জায়গাটা আমার সম্পূর্ণ অচেনা। উপায় না দেখে মনে একরাশ আশঙ্কা ও বিস্ময় নিয়ে তারা দুজন সামনের দিকে এগিয়ে চলল। বারবার জঙ্গলের এই অদ্ভুত প্রকৃতি দেখে তারা বেশ কয়েকবার থেমে যেতে বাধ্য হচ্ছিল। তা সত্ত্বেও তারা এগিয়ে চলতে লাগলো। বেশ কিছুটা এগিয়ে নিশিকান্ত হঠাৎ আবার থেমে গেল। হাতের টর্চের আলোটা সামনে থাকা একটা পাথরের দেওয়ালের দিকে নিক্ষেপ করল। দৃষ্টি স্থির। তার মাথায় হাজারো চিন্তা কিলবিল করতে লাগলো। কি, কেন, কোথা থেকে? প্রশ্নেরা যেন অর্জুনের ছোঁড়া বানে ভীষ্মের শরীরের মতো তার মস্তিষ্ককেও ছিন্ন ভিন্ন করে। দেওয়ালের দিকে দৌড়ে গেল শ্যামলাল। হতবাক দৃষ্টিতে দেখে হাত বোলাতে লাগলো পাথরের দেওয়ালের গায়ে। তারপর আস্তে আস্তে এগিয়ে গেল বাঁদিকে থাকা একটা স্বল্প উঁচু তোরণের দিকে। বোঝা যায় কোনো সাম্রাজ্যের এক পাথুরে পাঁচিল দিয়ে সীমানা ঘেরা আছে ও তাকে পারাপারের জন্য একটা তোরণ। কিন্তু এখানে এ ধরনের তোরণ পাথরের দেওয়াল এলো কোথা থেকে? প্রশ্নটা শ্যামলালকে ভাবিয়ে তুলল। স্যার, আমাদের এই জঙ্গলে তো এক নল রাজাদের ভাঙা প্রাচীরের অংশ ছাড়া আর তো এই ধরনের পাথরের প্রাচীর নেই। তাহলে ঠিকই বলেছেন। তাহলে এই প্রাচীর এলো কোথা থেকে? আর এটাকে দেখে তো খুব একটা পুরনো মনে হচ্ছে না। মনে হচ্ছে মাত্র কয়েক বছর আগেই তৈরি করা। এই বর্ষাকালেও শ্যাওলার কোনো চিহ্ন মাত্র নেই। পাথরের দেওয়ালের কোনো কুল কিনারা করতে না পেরে তারা তোরণের ভেতর দিয়ে অপর পাশে প্রবেশ করল। এদিকটাতে জঙ্গলের প্রকৃতি একটু অন্যরকম। বড় বড় গাছেদের মধ্যে বেশ দূরত্ব আছে। মাটির গুল্ম জাতীয় গাছের সংখ্যা অনেক কম। আশেপাশে যেন যত্নের ছাপ লেগে আছে। দেখলে মনে হয় যেন কোনো সুবিশাল বাগানের মধ্যে প্রবেশ করেছে তারা। মনের মধ্যে একরাশ অনুসন্ধিৎসা নিয়ে তারা দুজনে এগিয়ে চলল। মনের ভিতর উঁকি দেওয়া প্রশ্নগুলোর উত্তর পাওয়া যাবে নাকি তারা সম্মুখীন হবে আরও কিছু নতুন প্রশ্নের। উত্তর দেবে আগত সময়। পাথরের দেওয়ালের কোনো কুল কিনারা করতে না পেরে তারা তোরণের ভেতর দিয়ে অপর পাশে প্রবেশ করল। এদিকটাতে জঙ্গলের প্রকৃতি একটু অন্যরকম। বড় বড় গাছেদের মধ্যে বেশ দূরত্ব আছে। মাটির গুল্ম জাতীয় গাছের সংখ্যা অনেক কম। আশেপাশে যেন যত্নের ছাপ লেগে আছে। দেখলে মনে হয় যেন কোনো সুবিশাল বাগানের মধ্যে প্রবেশ করেছে তারা। মনের মধ্যে একরাশ অনুসন্ধিৎসা নিয়ে তারা দুজনে এগিয়ে চলল। বেশ ভেতরে চলে এসেছে তারা। রাতের ঘন অন্ধকারে যতটুকু দেখা সম্ভব তাদের ক্ষীণ টর্চের আলোয় তাতে বুঝল সামনে একটি বড় ঝিল, আর তাতে পদ্ম ফুল ফুটে আছে। বেশি দূর দেখা না গেলেও তারা এটুকু বুঝতে পারছিল যে ঝিলের অপর প্রান্ত বেশ দূরে। কোন দিকে যাওয়া ঠিক হবে সেটা বুঝতে না পেরে নিশিকান্ত ও শ্যামলাল থমকে দাঁড়ালো। চলুন, ডান দিকের ওই সরু রাস্তাটা যেটা ঝিলের পার বরাবর গেছে
ওটা দিয়েই যাই। এই বলে নিশিকান্তর আগে ডান পাশের সরু রাস্তাটা ধরে এগিয়ে চলল। তাকে অনুসরণ করলো শ্যামলাল। আকাশে মেঘের গর্জন শুরু হয়েছে, মনে হচ্ছে বৃষ্টি বেশ জাঁকিয়ে আসবে। এর থেকে খারাপ পরিস্থিতি আর কিছু হতে পারে না। এইসব ভেবে নিশিকান্ত বলল, শ্যামলাল বাবু, আমাদের খুব শীঘ্র মাথা গোঁজার একটা ঠাঁই জোগাড় করতে হবে। ঝিলের শেষ প্রান্তে গিয়ে আশপাশটা একটু খুঁজে দেখবো, যদি কিছুটা আড়াল আবডাল পাওয়া যায় বাকি রাতটুকুর জন্য মাথা গোঁজার মতো। হ্যাঁ স্যার, আপনি একটু বিশ্রাম নেবেন, আমি টর্চ নিয়ে আশেপাশে একটু চক্কর দিয়ে আসবো। ঝিলের শেষ প্রান্তে পৌঁছে গেল তারা। একটা ভাঙা গাছের মোটা ডালের ওপর নিশিকান্ত বসল। জায়গাটা বেশ পরিষ্কার, তাই আপাতত সরীসৃপের ভয় কম। শ্যামলালের কথা মতো সে বাঁদিক দিয়ে এগিয়ে চলল, যদি আশেপাশে এমন কিছু পায় যাতে অন্তত রাতটা বৃষ্টি ও বন্যজন্তুর হাত থেকে তারা দূরে থাকতে পারে। বেশ কিছু সময় কেটে গিয়েছে। নিশিকান্ত বসে বসে ভাবছে, আজ কার মুখ থেকে সে উঠেছে যে এত ঝামেলায় তাকে পড়তে হলো। তার ভাবনা পুরোপুরি তখনও মিলিয়ে যায়নি যে কেমন সময় শ্যামলালের ডাক, স্যার স্যার। জঙ্গলের বাঁদিকে তাকিয়ে দেখল অন্ধকারের মধ্যে একটা আলোর রেখা দ্রুত তার দিকে এগিয়ে আসছে, সাথে শ্যামলালের চিৎকার। বুঝতে অসুবিধা হলো না যে শ্যামলাল নিশ্চয়ই এমন কিছু প্রত্যক্ষ করেছে যা তাকে আতঙ্কিত দৌড়তে বাধ্য করে দিয়েছে। হাঁপাতে হাঁপাতে গাছপালা ঝোপঝাড় কোনো কিছুর তোয়াক্কা না করে শ্যামলাল এসে হাজির। তার নিঃশ্বাস যেন এক দ্রুত, ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। মুখ দিয়ে প্রথমটাতে কোনো শব্দই বার করতে পারল না, চোখ যেন ঠিকরে বেরিয়ে আসবে। নিশিকান্ত তাকে বসতে বলে। শান্ত করে তার কাছে থাকা জলের বোতল থেকে জল এগিয়ে দিল। বেশ কিছুটা জল খেয়ে এক নিঃশ্বাসে সে বলে উঠল, স্যার, এক ভয়ঙ্কর দৃশ্য ভয়ে আমার গায়ে এখনো কাঁটা দিচ্ছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি পালিয়ে চলুন স্যার, এখান থেকে পালিয়ে চলুন। আরে কি দেখলেন সেটা না বললে বুঝবো কেমন করে? আপনি আগে শান্ত হন শ্যামলাল বাবু, একটু বসুন আর ঘটনাটা একটু খুলে বলুন আমাকে, কি হয়েছে? জঙ্গলের ওই দিকটা এক বিশাল অজগর সাপ। সে কি, এখানে বড় অজগর সাপ? সে ঠিক আছে, কিন্তু আপনি তো আর অজগর সাপ নতুন দেখছেন না। হ্যাঁ, এতটা ভয় পেলেন কেন? নিশিকান্ত জানে এই জঙ্গলে জীবজন্তু ও সরীসৃপ জাতীয় প্রাণীর আনাগোনা লেগেই থাকে, কিন্তু তার প্রশ্নের উত্তরে শ্যামলাল যা বলল তা শুনে সে নিজেও ভয়, বিস্ময় আর উৎকণ্ঠায় এক অবিস্মরণীয় অবস্থায় পৌঁছে গেল। শ্যামলাল সেদিন যা বলেছিল নিশিকান্তকে তা হলো শুধুই একটি অজগর সাপকেই নয়, একজন সুন্দরী নারী সাপটা থেকে মাত্র কয়েক ফুট দূরে অসহায়ভাবে বসে আছে, আর সামনে এরকম লোভনীয় আহার পেয়ে সাপটি তার 2 খণ্ড জিভ বার করে তার খিদেটাকে আরও একটু বাড়িয়ে নিচ্ছে। কখন তার এই আহার তার উদর পূর্তি করবে? শুনে নিশিকান্তর মন দুশ্চিন্তায় ভারাক্রান্ত হয়ে উঠল। শ্যামলাল অবশ্য ওসবের তোয়াক্কা না করেই চলুন স্যার, চলুন চলুন বলে উল্টো দিকে দৌড়তে শুরু করে। এমন সময় নিশিকান্ত তাকে থামালো। দাঁড়ান শ্যামলাল বাবু, দাঁড়ান দাঁড়ান। কি হলো স্যার? আমাদের এখানে আর দাঁড়ানো চলবে না, যে কোনো মুহূর্তে অজগরটা এদিকে আসতে পারে। তাই চলুন, যত দ্রুত সম্ভব এই স্থান ত্যাগ করাই শ্রেয়। তা হয় না শ্যামলাল বাবু, এক অসহায় নারীকে এই ভয়ঙ্কর ওই ভয়ঙ্কর অজগরের সামনে এই গভীর জঙ্গলে ফেলে আমরা পালাতে পারি না। কিছু একটা করা উচিত। ওনাকে বাঁচানোর জন্য আপনি অন্তত 2টো বড় গাছের ডাল জোগাড় করুন, যান। কিন্তু স্যার, অত বড় অজগর সাপের সাথে লড়াই অসম্ভব, বাঁচানো তো দূরের ব্যাপার। লড়াই কঠিনই হোক আর সহজ, চেষ্টা তো অন্তত করা উচিত। বাঁচা না বাঁচা ঈশ্বরের হাতে। চলুন, আর সময় নষ্ট করা উচিত হবে না। শ্যামলাল আর কিছু বলল না। অনিচ্ছা সত্ত্বেও সেই দিকে এগিয়ে গেল দুজনে। এদিকে টর্চের আলো ক্ষীণ থেকে ক্ষীণতর হতে হতে সেটা একসময় নিভে গেল। চারিদিক অন্ধকার। ঝিঝি পোকার ডাক ও মাঝে মাঝে শেওয়ালের ডাক মিলিয়ে ভয়াবহ পরিবেশ তৈরি করল। শ্যামলালের পা যেন আর এগোতে চাইছে না। নিশিকান্তর তাড়নায় এসে কিছু বলতেও পারছে না। কিন্তু এবার নিশিকান্তই থেমে গেল। ঘন অন্ধকার, কিন্তু ঝোপঝাড় গাছপালার ফাঁক দিয়ে একটা নীলচে আলোর আভা যেন চোখে পড়ছে। কিসের আভা? আর এই ঘন জঙ্গলে এলোই বা কোথা থেকে?
কিছুক্ষণ অপেক্ষার পর খুব দ্রুত পায়ে দুজন সেই আলো লক্ষ্য করে এগিয়ে চলল। ঝোপের আড়াল থেকে বেরিয়ে এসে সেই আলোর উৎসের কাছে এসে তখন তারা বিস্ময়ে শেষ সীমায় পৌঁছে গেল। আর সেই নীলাভ আলোয় নিশিকান্ত দেখল এক পরমা সুন্দরী একটা ছেঁড়া বস্ত্রে তার কাঁচা অঙ্গের লাবণ্যময় রূপকে আবৃত করে রেখেছে। তার রূপের ছটা যেন চারিদিকে ছড়িয়ে পড়েছে, যেন এই নীলাভ আলো তারই রূপের আগুনের বহিঃপ্রকাশ। এরকম অপরূপা নারী নিশিকান্ত আগে কখনো দেখেনি। তার রূপের মোহে সে মোহিত হয়ে গেল। তার সম্বিত ফিরল যখন তার ডান দিকে থাকা বিরাট সেই অজগরের হিস হিস শব্দ কানে আসে। ধীরে ধীরে অজগর তার কুণ্ডলি পাকানো বিরাট শরীরটাকে টানতে টানতে সেই সুন্দরীর দিকে এগিয়ে চলেছে। নিশিকান্ত বিচলিত হয়ে উঠল। শ্যামলালের হাতে থাকা বড় একটা গাছের শক্তপোক্ত ডালটা সে নিমেষে ছিনিয়ে নিল। ডালটা ডান হাতে নিয়ে এসে পরিত্রাণ করবার আশায় চিৎকার করতে লাগলো, সরে যান, দৌড়ে পালিয়ে যান। কিন্তু কি আশ্চর্য, তার কথা যেন পরমা শুনতেই পাচ্ছে না। এক পাথরের মূর্তির মতো বসে করুণ দৃষ্টিতে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে সেই অজগরের দিকে, যেন সে নিজেই আহুতি দেওয়ার জন্য প্রস্তুত। নিশিকান্ত কিন্তু চিৎকার করেই চলেছে, লাভ নেই স্যার, আমাদের কথা শুনতে পাবে না। চিৎকার আমিও করছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি। তারপরই আমি ভয় পেয়ে পালিয়ে যাই। তাহলে আর কি, আমাদের হাতে আর একটা উপায় আছে, আসুন আমার সাথে। নিশিকান্ত মনস্থির করে ফেলেছে এই সামান্য গাছের ডাল দিয়েই সে একবার শেষ চেষ্টা করবে, যাতে সেই অজ্ঞাত পরিচয় একলা অসহায় নারীকে অজগরের হাত থেকে বাঁচাতে পারে। শ্যামলাল আর বাধা দেওয়ার চেষ্টাও করল না, কারণ বাধা দেওয়া নিরর্থক। নিশিকান্ত হাতে ডালটা তুলে সামনের কাঁটা ঝোপের তোয়াক্কা না করেই সবে দু পা এগিয়েছে। এমন সময় শোঁ শব্দ করে একটা তীব্র গতিতে এসে বিঁধল অজগরের মাথায়। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই আরও একটি, তারপর আরও একটি তীর সশব্দে এসে অজগরের মাথাটা রক্তাক্ত ছিন্ন ভিন্ন করে দিল। বিশাল অজগরটা মুখ থেকে একটা অদ্ভুত আওয়াজ বের করতে করতে মাটিতে লুটিয়ে পড়ল, সেই সুন্দরী থেকে কয়েক হাত দূরে। নিশিকান্ত ও শ্যামলাল দুজনেই অবাক ঘটনার আকস্মিকতায়। হঠাৎ এই জঙ্গলে তীর চালালো কে, তাও এত নিখুঁতভাবে? তারা বুঝতে পারছে না যে ব্যাপারটা আদতে হচ্ছেটা কি। ততক্ষণে সেই সুন্দরী উঠে দাঁড়িয়েছে, পরনের শাড়ি স্বল্প ও শতচ্ছিদ্র। দেখেই বড় মায়া হলো নিশিকান্ত। সে এগিয়ে যাওয়ার জন্য উদ্যত হতেই এবার শ্যামলাল তার হাত টেনে ধরল। স্যার, যাবেন না, দাঁড়ান। যাবে না স্যার, ওই দেখুন। নিশিকান্ত দেখল সুন্দরীর দৃষ্টি সাপটির পেছনে জঙ্গলের মধ্যে স্থির। সে যেন এক দৃষ্টি কাউকে দেখে চলেছে। কিন্তু সে প্রথমে কাউকে দেখতে না পেলেও কিছু সময় পর খেয়াল করলো জঙ্গলের ভেতর থেকে একজন বেরিয়ে আসছে। হালকা নীল আলোর আভায় সে স্পষ্ট দেখতে পেল ব্যাধের পোশাক পরিহিত একজন, হাতে ধনুক, পিঠে তীর, কোমরে তরবারি ও পেশিবহুল পেটাই শরীরে নিয়ে সেই সুন্দরীর দিকে এগিয়ে যাচ্ছে। দুজনে আবার ঝোপের আড়ালে আশ্রয় নিল। অনেক চেষ্টা করেও আর তাদের কথা শুনতে পাচ্ছে না। যদিও দূরত্ব খুব বেশি নয়, কিন্তু এটুকু বুঝতে পারছে যে সেই সুন্দরী ও ব্যাধের মধ্যে কোনো বিষয় নিয়ে চলছে তীব্র বাদানুবাদ। বেশ কিছু সময় এভাবে চলার পর হঠাৎ ব্যাধ সুন্দরীর খুব কাছে এগিয়ে যায়, তাকে বলপূর্বক আলিঙ্গন করার চেষ্টা করে। নিশিকান্ত খেয়াল করে ব্যাধের চোখ মুখ একেবারে বদলে গেছে। তার চোখ দিয়ে ঝরে পড়ছে কাম ও বাসনার লোরূপ দৃষ্টি। তাই হয়তো বলপূর্বক সে সুন্দরীকে নিজের করে পেতে চাইছে। এমত অবস্থায় সে নিজেকে আড়াল করে বসে থাকলে তো চলে না, যতই হোক তার হাতে তীর ধনুক যাই থাক। এবার সে ঝোপের ওপর দিয়ে বেশ দ্রুত এগিয়ে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো। কিন্তু এবারও তার যাওয়া হলো না, বরং এবার যা হলো তার জন্য হয়তো তারা দুজনেই প্রস্তুত ছিল না। অনামিকা সেই সুন্দরী ব্যাধকে এক ঝটকায় দূরে সরিয়ে দিয়ে রাগান্বিত স্বরে তার দিকে তাকিয়ে কিছু বলতে শুরু করে। কিন্তু ব্যাধ তার কথা শুনেই অট্টহাতিতে ফেটে পড়ে। সুন্দরী কিন্তু চোখ বন্ধ করে এক মনে কিছু বলে যেতে থাকে, হয়তো কোনো অদৃশ্য আরাধনা বা শক্তি মন্ত্র সে উচ্চারণ করে চলেছে। আর এই সময় ওদের সম্পূর্ণ চমকে দিয়ে এমন একটা ঘটনা ঘটে গেল যা তারা এর আগে শুধুমাত্র কোনো পৌরাণিক কাহিনীতেই শুনে এসেছে। দেখতে দেখতে চোখের সামনে সেই সুন্দরীর অভিশাপে ব্যাধের সারা শরীর দাউ দাউ করে চলতে লাগলো। ব্যাধও হয়তো একটা ভয়ঙ্কর পরিণতির জন্য প্রস্তুত ছিল না যখন সে নিজে সেই সুন্দরীর প্রাণ বাঁচিয়েছে। পরবর্তী ঘটনার জন্যেও নিশিকান্ত ও শ্যামলাল প্রস্তুত ছিল না। চলন্ত শরীরটাকে নিয়ে ব্যাধ চিৎকার করতে করতে তাদের দিকে দৌড়ে আসতে শুরু করলো।
প্রথমে অবাক হলেও তারপর ভয়ের সঞ্চার হলো দুজনের, কারণ যদি তাদেরও একই পরিণতি হয়। সুন্দরী কোনো সাধারণ নারী নয়, অলৌকিক শক্তির অধিকারিণী। নিশিকান্ত ও শ্যামলাল আর এক মুহূর্ত দেরি না করে দৌড়তে শুরু করলো। প্রথমে ঝোপঝাড় জঙ্গল পেরিয়ে সেই ঝিলের পাড়, তারপর ঝিলের পাড় বরাবর দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে তারা দৌড়চ্ছে। একবার পেছন ফিরে তাকালো নিশিকান্ত। বেশ কিছুটা দূরে হলেও এখনো ব্যাধের জ্বলন্ত শরীরটা তাদের দিকেই দৌড়ে আসছে। শুরু হলো আকাশে বিদ্যুতের গর্জন ও তীব্র আলোর ঝলকানি। একবার আলোর ঝলকানিতে মনে হচ্ছে যেন তাদের চারপাশে আরও অনেক অশরীরীরা দৌড়চ্ছে তাদের সাথে সাথে, যেন পরিস্থিতির সাথে যোগ্যত সঙ্গত দিয়ে তাদের বোঝাতে চাইছে আজ তাদের এই জঙ্গলে প্রবেশ করা একেবারেই ঠিক হয়নি। কোথায় পা পড়ছে, উঁচু না নিচু জমি, কোন গাছের কাঁটায় লেগে তাদের জামা কাপড় ছিঁড়ে যাচ্ছে, চামড়া ভেদ করে বেরিয়ে আসছে রক্ত, কোনো কিছুই তাদের বাধা হয়ে দাঁড়াচ্ছে না। তারা পালাতে মরিয়া। বৃষ্টির প্রবল আর অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না, তবুও তারা দৌড়ে চলেছে। এ চলা কোথায় যে শেষ হবে তা তারা নিজেরাও জানে না। ঠিক এমন সময় কান ফাটা এক আওয়াজ করে তীব্র আগুনের ঝলকানি দিয়ে তাদের সামনে ঠিক বজ্রপাত হলো। প্রায় সাথে সাথে দুজনেই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। চিলাপাতা ফরেস্টের শেষ প্রান্তে স্থানীয় গ্রামবাসীদের একটা ছোট্ট বসতি আছে। তাদেরই একটা ঘরের বিছানায় শুয়ে জ্ঞান ফিরল নিশিকান্তের। সকাল হয়ে গেছে। চোখ কচলে গভীর ঘুম থেকে উঠে এসে দেখে পাশেই শুয়ে আছে শ্যামলাল, এখনো গভীর ঘুমে আচ্ছন্ন। পাশে দাঁড়িয়ে থাকা এক বয়স্ক ব্যক্তি তার দিকে তাকিয়ে বলল, রাতে তোমাদের অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়েছিল। ভুল বকছিলে দুজনেই, তাই দুজনকেই রাতে ঘুমের ওষুধ দিয়েছিলাম আমি। আপনি কে? আমি এই গ্রামের একমাত্র কবিরাজ, নাম কৃপারঞ্জন সিন্ধু। স্থানীয়দের যত্নে নিশিকান্ত ও শ্যামলাল কয়েক ঘন্টার মধ্যেই স্বাভাবিক ও সুস্থ হয়ে উঠল। তাদের মুখ থেকে সব কথা শোনার পর কবিরাজ বললেন, বাপ ঠাকুরদার কাছে শুনেছি ওই জঙ্গলে নল রাজা ও দময়ন্তীর ঘটনার, যেখান থেকে কলিযুগের শুরু। কিন্তু যারা চাক্ষুষ দেখার সৌভাগ্য করে তারা আর জীবিত ফেরে না। সেই অর্থে আপনাদের ভাগ্য দেবতা সুপ্রসন্ন বলেই বোধ করি। ভগবান। শেষ হলো আমাদের আজকের নিবেদন, অভিজিৎদের লেখা চিলাপাতা জঙ্গলের বিভীষিকা। কণ্ঠে যারা প্রাণ দিয়েছেন, গল্পের সূত্রধার আমি অরূপ, গল্প পাঠে অতনু ভট্টাচার্য, শ্যামলালের চরিত্রে শুভম মিত্র, নিশিকান্তের চরিত্রে অরূপ, বৃদ্ধের চরিত্রে অচ্যুতা সাহা, পোস্টার ডিজাইন পৌলমী চ্যাটার্জি, শব্দগ্রহণ ও আবহে শুভজিৎ বটব্যাল, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় সম্রাট রায়। তাহলে আজ আপনাদের চিলাপাতা জঙ্গলের বিভীষিকা গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যেন গল্প ছড়িয়ে পড়ে সবার মনে, সবার মাঝে। আবার দেখা হবে পরের সপ্তাহে, মানে আবার শোনা হবে পরের সপ্তাহে আরেক নতুন গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আর মনে রাখবেন, যেখানেই কল্পনা জ্বলে ওঠে বহ্নি পতঙ্গ।